হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো কি ভালো করে পড়লে তোমরা অনায়াসেই সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে 40-40 পাবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব দারুণ ভিডিও, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবে। অনেকের ভৌত বিজ্ঞান ভয় লাগে, ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটা ভালো করে দেখো, যা যা দিচ্ছে সেগুলো পড়ে যাও, সাকসেস প্রত্যেকেরই হবে। তো চলো শুরু করছি। তোমাদের প্রথম চ্যাপ্টার পদার্থ, গঠন ও ধর্ম। তোমাদের কী সিলেবাসে রয়েছে একবার বলে দিই। প্রথম চ্যাপ্টার রয়েছে গঠন ও ধর্ম, তারপরের চ্যাপ্টার রয়েছে মৌলের ধারণা, তারপরের চ্যাপ্টার শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি, তারপরের চ্যাপ্টার অ্যাসিড, ক্ষার ও লবণ। ঠিক আছে, এর পরের চ্যাপ্টার হচ্ছে দ্রবণ। দেখে নাও কি করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো শুরু করছি গঠন ও ধর্ম থেকে। তোমাদের কিন্তু অলরেডি আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু সবকটা একসঙ্গে বলবো সাজেশনটা, তাই তোমাদের কিন্তু উত্তর আর পড়ে শোনাবো না, তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নেবে। প্রথম প্রশ্ন, ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো করবে। তারপরের প্রশ্ন, সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো, অথবা সাইফনের ক্রিয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী লেখো। ঠিক আছে, আমি এর উত্তরগুলো পড়ছি, তোমাদের অবশ্যই উত্তরগুলো নিয়ে নিও। বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলো লেখো, ভালো করে করবে। আমি বড় প্রশ্ন ছোট প্রশ্ন সবই একসঙ্গে বলবো, সবই করবে। আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের নীতিটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লবতা বলতে কি বোঝো? প্লবতার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটি টুকরো লোহা বা এক টুকরো লোহা জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাঁতার মানুষের স্বভাবজাত নয়, কিন্তু জন্তু জানোয়ারদের ক্ষেত্রে স্বভাবজাত, ব্যাখ্যা করো। অথবা মানুষ সাঁতার কাটে কিভাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলের মুখ উঁচুতে থাকলে জল ধীরে ধীরে পড়ে কেন? ভালো করে করবে। আমি যা যা দিচ্ছি এগুলো ভালো করে করবে, কমন প্রত্যেকেই পাবে। তার পরের প্রশ্ন দেখে নাও, ভাসমান বস্তুর কোনো আপাত ওজন নেই, ব্যাখ্যা করো। ডিম জলে ডুবে যায়, কিন্তু লবণ মেশানো জলে ভাসে কেন? এখানে দেওয়া অঙ্কটা প্র্যাকটিস করবে। তোমাদের এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আসতে পারে, তাই এগুলো করে যাবে। চাপের সিজিএস একক কী? চাপ ও ঘাতের সম্পর্ক কী? প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? উত্তরগুলো আমি আর পড়ছি না, ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নিও। হাইলাইট করে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতোই, তাই একটা প্রশ্ন কিন্তু স্কিপ করো না। বার কিসের একক? বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করে? প্রান্তীয় বেগে গতিশীল বস্তুর আপাত ওজন কত? প্রবাহীর চাপ কী ধরনের রাশি? প্রবাহীর ঘাত স্কেলার না ভেক্টর রাশি? মোমের ঘনত্ব 0.95 গ্রাম পার সেমি কিউব। মোমের আপেক্ষিক গুরুত্ব কত? ঠিক আছে, প্লবতার মাত্রীয় সংকেত লেখো। প্লবতার একটি লেখো বা প্লবতার এককটি লেখো। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতিটি প্রযোজ্য হবে কি? দেখো প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো ভালো করে করবে। ওকে, ব্যারোমিটারের একটি ব্যবহার লেখো। পাস্কাল কিসের একক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধার বা ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহর পার্থক্য করবে। সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য করবে। বাকি পার্থক্যটুকু দেখে নাও। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তরলের গভীরতা, তরলের ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, করবে। পৃষ্ঠটান বলতে কি বোঝো, অথবা পৃষ্ঠটান কাকে বলে? কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে তরল বিন্দু গোল হয় কেন? অথবা ক্ষুদ্র জলবিন্দু বা পারদ বিন্দু গোলাকার হয় কেন? তোমাদের মনে হচ্ছে যে অনেক প্রশ্ন ম্যাম দিচ্ছে, কিন্তু দেখো পরীক্ষা হবে 40-এ, কিছু করার নেই। আর তোমাদের চ্যাপ্টারগুলো অনেকটা বড় বড়, সেখানে প্রত্যেকটা প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে কোনোটাই বাদ দেওয়ার নয়। তবুও তার মধ্যে আমি চেষ্টা করছি তোমাদেরকে দিয়ে দেওয়ার যেগুলো পরীক্ষায় আসার যোগ্য, তাই ভালো করে কিন্তু এগুলো করো। ঠিক আছে, মাথায় রাখবে ক্লাস 9-এ পড়ো, আর পরীক্ষা হবে 40-এ। ঠিক আছে, বার্নৌলি নীতিটি বিবৃত ও ব্যাখ্যা করো, অথবা বার্নৌলি নীতিটি বিবৃত করো, করবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের টেক্সটেও পেয়ে যাবে। যদি মনে হয় এখানে কঠিন লাগছে, টেক্সট থেকেও করতে পারো। দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন? করবে। পৃষ্ঠটানের এসআই একক কী? পৃষ্ঠটানের মাতৃ সংকেত লেখো। দুটি ধারারেখ কি পরস্পরকে ছেদ করতে পারে? দেখে নাও এর উত্তরগুলো। ঠিক আছে, করবে। ধারারেখার যে কোনো বিন্দুতে স্পর্শক কি নির্দেশ করে? বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? জলে দ্রবীভূত হয়ে পৃষ্ঠটান কমায় এমন একটি পদার্থের নাম করো। জলের উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কি হয়? স্পেয়ার যন্ত্রটি কোন নীতিতে কাজ করে? এর প্রত্যেকটা উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নাও। ঠিক আছে, ভালো করে করবে। স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। তামার ইয়ং গুণাঙ্ক এত ডাইন সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2 বলতে কি বোঝো? ঠিক আছে, আমি এর সংখ্যাটা পড়ছি না, তোমরা কিন্তু অঙ্কটা ভালো করে করবে। এরপরের প্রশ্ন, ইয়ং গুণাঙ্কের এসআই একক। পীড়নের মাত্রা সংকেত, পীড়নের এসআই একক। ইয়ং গুণাঙ্কের মাত্রা সংকেত, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? পীড়ন ও কোন রাশির
কোন রাশি একক অভিন্ন, বা পীড়ন ও কোন রাশি একক অভিন্ন, পীড়ন ছাড়া চাপের একক, পীড়ন ও চাপের একটির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক, হুকের সূত্রের ধ্রুবকের নাম কি, আয়ন বিকৃতির মাত্র সংকেত কি, কোনো স্প্রিংকে কেটে ছোট করলে সেটির বল ধ্রুবকের মানের কিরূপ পরিবর্তন হয়। ঠিক আছে, স্প্রিংয়ের বল ধ্রুবকের একক কি। তারপরে রয়েছে আদর্শ প্রবাহী বলতে কি বোঝো। প্রত্যেকটার উত্তর ডান দিকে সুন্দর করে দেওয়া রয়েছে, হাইলাইটও করা রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো করে নেবে। ঠিক আছে, আমি এছাড়াও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি এই প্রশ্নগুলো দিয়ে রেখেছিলাম। যদি তোমাদের মনে হয় আরও ডিটেলসে দেখবে, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে সব দেওয়া রয়েছে। ওকে, দেখে নিও। এর পরের চ্যাপ্টার রয়েছে মোলের ধারণা। দেখো কি কি করবে। প্রথম প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রের অবদান অথবা অ্যাভোগাড্রো সূত্র থেকে কি কি বিষয় জানা যায়, করবে। রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব উল্লেখ করো, করবে। অ্যাভোগাড্রো সংখ্যাকে সর্বজনীন ধ্রুবক বলা যায় কেন, কারণটা সমেত পড়বে। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত। পারমাণবিক গুরুত্বের সংজ্ঞা লেখো। গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম পরমাণু কাকে বলে, উদাহরণ দাও, করবে। মোলের সংজ্ঞা দাও অথবা মোল কাকে বলে। এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন 22.4 লিটার, মনে রাখবে। 1 AMU সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, মনে রাখবে। এই অঙ্কটা পরীক্ষায় ভীষণ দেয়। 9G জলে H পরমাণু সংখ্যা কত। ঠিক আছে, যেখানে H সমান 1 এবং O সমান 16, করবে। 1 গ্রাম গ্লুকোজে কটি গ্লুকোজ অণু রয়েছে, করবে। এসটিপিতে 5.6 লিটার কোনো গ্যাসের ভর 7 গ্রাম, ওই গ্যাসের আণবিক ভর কত, করবে। তারপরে প্রশ্ন, এই অঙ্কটাও করবে। ঠিক আছে, এটা আমি আর পড়ে শোনাতে পারছি না, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, যেহেতু অনেকগুলো সংখ্যার ব্যাপার রয়েছে, তাই ভিডিওটা পজ করে এই অঙ্কটাও করবে। এসটিপিতে 11.2 লিটার CO2 থেকে 10⁻23 অণু অপসারণ করলে কতগুলো অণু পড়ে থাকবে। 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত, করবে। 1 মোল জলে ইলেকট্রন সংখ্যা কত। মৌলের পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভরের মধ্যে পার্থক্য, করবে। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন 58.5, উক্তিটির যথার্থতা বিচার করো। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। 1 মোল জলে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, দেখে নাও উত্তর। তারপরে প্রশ্ন, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত, দেখে নাও উত্তর। এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক কি, উত্তর 1 মোল, একক হচ্ছে মোল। তারপরে প্রশ্ন, মোলার ভর ও মোল সংখ্যা কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত, দেখে নাও। ভর সমান মোলার ভর ইন্টু মোল সংখ্যা। তারপরে প্রশ্ন, ইথাইল অ্যালকোহলের আণবিক গুরুত্ব কত, দেখে নাও অ্যান্সার। তারপরে প্রশ্ন, 1 গ্রাম মোল H2O বলতে কত গ্রাম জল বোঝানো হয়েছে, 18 গ্রাম জল। 1 কেজি মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44 কেজি। 1.8 গ্রাম জলে অণু সংখ্যা কত, করবে। তারপরের প্রশ্ন দেখে নাও, 1 মোল নাইট্রোজেন বলতে কি বোঝো, করবে। ভিডিওটা পজ করে আনসারগুলো ভালো করে দেখে নেবে। তারপর বলছি 1 মোল জলে অণু সংখ্যা কত, দেখে নাও তার উত্তর। প্রত্যেকটা হাইলাইট করা প্রশ্ন এখানে যেগুলো দেওয়া রয়েছে ভালো করে দেখবে। এর পরের চ্যাপ্টার রয়েছে দ্রবণ। দ্রবণ থেকে কি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, কলোয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্যগুলো লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো বড় প্রশ্ন দিচ্ছি, বড় প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তারপর দেখো প্রকৃত দ্রবণ, কলোয়েডীয় দ্রবণ ও প্রলম্বন, এদের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। ঠিক আছে, কখনো কখনো আসতে পারে প্রকৃত দ্রবণের সঙ্গে প্রলম্বনের কি পার্থক্য, তাই এই একটা তুলনা করলে অনেকগুলো পার্থক্য একসঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, ইমালশনের কয়েকটি ব্যবহার, করবে। প্রকৃত দ্রবণ কাকে বলে, সংজ্ঞা দাও। কলোয়েডীয় দ্রবণ কাকে বলে, উদাহরণ দাও। জলকে সার্বজনীন দ্রাবক বলে কেন। সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের পার্থক্য। প্রলম্বন বা সাসপেনশন কাকে বলে, উদাহরণ দাও। ইমালশন বা অবদ্রব কাকে বলে, উদাহরণ দাও। সল কাকে বলে, উদাহরণ দাও। দ্রাব্যতার সংজ্ঞা লেখো। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 65 মিনিট, কথাটির অর্থ কী। বেরিয়াম সালফেটের দ্রাব্যতা 0, এর অর্থ কী। হেনরির সূত্রটি বিবৃত করো। ইথাইল অ্যালকোহলের প্রকৃতি, ইথাইল অ্যালকোহলের ব্যবহার। মিথাইল অ্যালকোহলের প্রকৃতি, মিথাইল অ্যালকোহলের ব্যবহার। অ্যাসিটনের প্রকৃতি, অ্যাসিটনের ব্যবহার। ক্লোরোফর্মের প্রকৃতি, ক্লোরোফর্মের ব্যবহার। কেরোসিনের প্রকৃতি, কেরোসিনের ব্যবহার, করবে। তারপরে প্রশ্ন, শিল্পক্ষেত্রে সিড গ্লাসের ব্যবহার, করবে। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অতিপৃক্ত দ্রবণ কাকে বলে, করবে।
তারপরে প্রশ্ন, কেলাস, কেলাসিত পদার্থ, অনিয়তকার পদার্থ কাকে বলে অথবা কেলাস কি? খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এখানে করবে। এরপরে প্রশ্ন, ব্রাউনীয় গতি নিরিখে ব্যাপন প্রক্রিয়া আলোচনা করো। শেষ দ্রব্য কাকে বলে? বীজ কেলাসন পদ্ধতির ব্যবহার লেখো। সোডা ওয়াটার বোতলের ছিপি খুললে বোতলের মুখে ফেনা সৃষ্টি হয় কেন? করবে। দ্রাব্যতা লেখর উপযোগিতা লেখো, বা দ্রাব্যতা লেখর প্রয়োজনীয়তা বা উপযোগিতা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে কি ঘটে? উত্তর দেখে নাও, দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। দুটি অজলীয় দ্রাবকের নাম লেখো। উত্তর ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন। অতিপৃক্ত দ্রবণ গঠন করে এরূপ একটি পদার্থের উদাহরণ দাও। উত্তর সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি? দেখে নাও, Na2H2O3 5H2O। মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি উষ্ণতা নিরপেক্ষ? উত্তর মোলালিটি। হোয়াইট ভিট্রিয়লের সংকেত করবে। ZnSO4 7H2O। বীজ কিলাস ব্যবহার করে একটি কিলাসনের উদাহরণ দাও। উত্তর ফটকিরি সম্পৃক্ত দ্রবণ থেকে ফটকিরির কিলাস প্রস্তুতিতে বীজ কিলাস ব্যবহার করা হয়। দ্রবণে ব্যাপন ক্রিয়া সংঘটিত হওয়ার কারণ কি? দেখে নাও এর উত্তর। তারপরে প্রশ্ন, চর্বি কোন দ্রাবকে দ্রবীভূত হয়? উত্তর ক্লোরোফর্মে। তারপরে প্রশ্ন, ব্রাউনীয় গতি কাকে বলে? উত্তরটা দেখে নাও। উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের নাম লেখো। উত্তর ক্যালসিয়াম সালফেট। তারপরে প্রশ্ন, চাপ কমালে জলের গ্যাসের দ্রাব্যতা বাড়ে না কমে? উত্তর হবে দ্রাব্যতা কমে। তারপরে প্রশ্ন, দ্রাব্যতার একক কি? দ্রাব্যতার কোনো একক নেই। তারপরে প্রশ্ন, দ্রাব্যতার লেখর ক্ষেত্রে XY অক্ষ কি নির্দেশ করে? দেখো, XY নির্দেশ করে তাপমাত্রা এবং Y অক্ষ নির্দেশ করে দ্রাব্যতা। ঠিক আছে, এই পেজে হাইলাইট করে প্রত্যেকটা শর্ট প্রশ্ন করবে। দ্রবণের অংশগুলো কি কি? সোডা ওয়াটারে কোনটি দ্রাবক, কোনটি দ্রাবক? ঠিক আছে। তারপর স্টার্চ জলে দ্রবীভূত করলে কি ধরনের দ্রবণ উৎপন্ন হয়? টিন্ডাল প্রভাব দেখা যায় কোন ধরনের দ্রবণের ক্ষেত্রে? বায়ুতে ভাসমান ধূলিকণা কোন প্রকারের কলোয়েড? দুধ কোন জাতীয় দ্রবণ? ইমালশন। মনে রাখবে, পিতলের দ্রাবক ও দ্রাবক কোনটি, অথবা পিতলে কি কি উপাদান থাকে? মনে রাখবে, জিঙ্ক এবং কপার থাকে। একটি তরল এরোসেলের নাম? কুয়াশা। ভাতের ফ্যান কি প্রকার দ্রবণ? উত্তর হবে কলোয়েডীয় দ্রবণ। তরলের সঙ্গে তরলের দ্রবণের একটি উদাহরণ দাও। উত্তর জল ও অ্যালকোহলের দ্রবণ। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি কলোয়েডের নাম? উত্তর হবে দুধ। টিন্ডাল প্রভাব কি? দেখে নাও এর উত্তর, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, দেখে নেবে। তারপরে প্রশ্ন, OW টাইপ ইমালশনে বিস্তৃত দশা কোনটি? উত্তর দেখে নাও। দুধে ইমালশন কারক হিসেবে কাজ করে কোন পদার্থ? উত্তর কেরোসিন প্রোটিন, কেসিন প্রোটিন। কেরোসিন নয়, কেসিন প্রোটিন। ওকে। তারপরে প্রশ্ন, কলোয়েড ও ক্রিস্টালয়েডের পৃথককরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়, বা ডায়ালিসিস পদ্ধতি। তারপরে প্রশ্ন, মিল্ক অফ ম্যাগনেসিয়া কলোয়েডের বিস্তার মাধ্যম ও বিস্তার দশার নাম লেখো। উত্তর দেখে নাও, মিল্ক অফ ম্যাগনেসিয়া কলোয়েডের বিস্তার মাধ্যম হলো জল এবং বিস্তৃত দশা হলো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তারপরে প্রশ্ন, আইসক্রিমে কোন সংরক্ষক কলোয়েড ব্যবহৃত হয়? উত্তর দেখে নাও, জিলেটিন। এরপরের চ্যাপ্টার চলে এসো অ্যাসিড, ক্ষার ও লবণ। কি কি করবে দেখে নাও। প্রথমে যেটা করবে, অ্যাসিড, ক্ষার ও প্রশম দ্রবণে লিটমাস, মিথাইল অরেঞ্জ ও ফেনলফথ্যালিন ও মিথাইল রেডের বর্ণগুলো কি কি হয়ে যায়? এই চারটা তৈরি করলে অনেক শর্ট কোশ্চেন আনসার তোমরা নিজেরাই দিতে পারবে। তারপরে প্রশ্ন, HCl এর সঙ্গে NaOH, MgOH হোল 2, AlOH হোল 3 এর বিক্রিয়াগুলো লেখো। করবে। বলয় পরীক্ষা কি জন্য এটি ব্যবহৃত হয়? পরীক্ষাটিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়াগুলো লেখো। বাকি উত্তরটা দেখে নাও। সব ক্ষারক ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই ক্ষারক। ব্যাখ্যা করো। করবে। অম্লরাজ কি? এর একটি ব্যবহার লেখো। তারপরে প্রশ্ন, বিলীয়মান রং কি? কেন একে বিলীয়মান রং বলা হয়? ক্ষারের অম্লগ্রাহিতা বলতে কি বোঝো? CaO এর অম্লগ্রাহিতা কত? হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে? সালফিউরিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে? ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? এরূপ নামকরণের কারণ কি? নাইট্রিক অ্যাসিড শনাক্ত করবে কিভাবে? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। মাটির pH হ্রাস পাওয়ার কারণগুলো কি কি? করবে। অ্যাসিড বৃষ্টির প্রভাব অথবা পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব সম্বন্ধে আলোচনা করো। করবে। pH স্কেল কি? খাদ্য খাওয়ার পর নিয়মিত দাঁত পরিষ্কার করা উচিত কেন? এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো।
মৎস্য চাষে পুকুর বা জলাশয়ের জলে চুন ব্যবহার করা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসবেই মনে করো। বা জেডেনকে উভধর্মী অক্সাইড বলে কেন? ঠিক আছে, ভালো করে করবে। স্টোন ক্যান্সার কি? এটি কি কারণে ঘটে? অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া কাকে বলে? টাইট্রেশন কাকে বলে? টাইট্রেশনের বাক্যটা এই পর্যন্ত শেষ হলো। অ্যান্টাসিড কাকে বলে? দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমিত লবণ ও আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? দেখে নাও এর উত্তর। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড জলীয় প্রলম্বন। একটি আম্লিক লবণ লবণের নাম ও সংকেত। উত্তর সোডিয়াম বাইসালফেট NaHSO4। তারপরে প্রশ্ন সোডিয়াম ক্লোরাইডের শ্রেণীর লবণ কোন শ্রেণীর লবণ? উত্তর সমিত বা নর্মাল লবণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক অণু সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য কত অণু কস্টিক সোডা প্রয়োজন? উত্তর 2 অণু কস্টিক সোডা প্রয়োজন। তারপরের প্রশ্ন অ্যান্টাসিডের প্রধান উপাদানগুলোর সংকেত কি? দেখে নাও, তার ডান দিকে উত্তর রয়েছে, করবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন একটি অ্যান্টাসিড ওষুধের নাম লেখো। উত্তর জেলুসিল। যে রাসায়নিক বিক্রিয়া অ্যাসিডের H+ আয়ন ও ক্ষারের OH- আয়ন যুক্ত হয়ে জল উৎপন্ন করে তাকে কি বলে? তাকে বলে প্রশমন বিক্রিয়া। তারপরে প্রশ্ন মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় কি নির্দেশক ব্যবহার করবে? উত্তর ফেনলাফথ্যালিন। লালা রসের pH এর মান কত হলে তাতে এনামেল ক্ষতিগ্রস্ত হয়? উত্তর 6.02 এর নিচে। প্রশম দ্রবণের pH মান কত? উত্তর 7। তারপরে প্রশ্ন কোনো দ্রবণ আম্লিক কিনা তা কিভাবে বুঝবে? যদি তার pH এর মান 7 এর কম হয় তখন বুঝতে হবে দ্রবণটি আম্লিক। ঠিক উল্টোটা, যদি 7 এর বেশি হয় তা দ্রবণটি হবে ক্ষারকীয়। pH স্কেল প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? উত্তর বিজ্ঞানী সোরেনসেন। তারপরের প্রশ্ন বিশুদ্ধ জলের pH কত? উত্তর দেখে নাও, 7। পাতিলেবুর রসের pH কত? আনুমানিক 2.5। মাটির pH হ্রাস ঘটায় এমন একটি অজৈব সারের নাম। উত্তর অ্যামোনিয়াম সালফেট। দুটি দ্রবণের pH এর মান যথাক্রমে 5 ও 8 হলে দ্রবণ দুটো কি প্রকৃতির হবে? তোমরা নিজেরাই বলো। একটু আগেই বললাম 7 এর কম হলে সেটা হবে আম্লিক, 7 এর বেশি হলে সেটা হবে ক্ষারকীয়। বুঝতেই পারছো কোনটা কি প্রকৃতির হবে? তোমরাই আমাকে কমেন্টে অ্যান্সার করবে। মানুষের রক্তের pH কত? উত্তর 7.4। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুকুরে কখন চুন দেওয়া হয়? দেখে নাও তার উত্তর, পুকুরের জল আম্লিক হয়ে গেলে। তারপরে প্রশ্ন সাধারণত বৃষ্টির জলের pH এর মান কত? উত্তর দেখে নাও, 5.0 থেকে 5.5। এই pH এর মানগুলো ভালো করে করবে, এখান থেকে কমন আসবেই। এরপরে প্রশ্ন আম্লিক অক্সাইড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? উত্তর লবণ ও জল। দুটি প্রশম অক্সাইডের নাম লেখো। উত্তর জল ও নাইট্রিক অক্সাইড। সুপার ফসফেট অফ লাইম তৈরিতে কোন অ্যাসিড লাগে? উত্তর দেখে নাও, সালফিউরিক অ্যাসিড। মনে রাখবে। তারপরে প্রশ্ন একটি মৃদু ক্ষারকের নাম, একটি তীব্র ক্ষারকের নাম। দেখো, তীব্র ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড, মৃদু ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সোনাকে খাদমুক্ত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অথবা স্বর্ণশিল্পে ব্যবহৃত বেশি হয় কোন অ্যাসিড? উত্তর নাইট্রিক অ্যাসিড। TNT প্রস্তুত করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর নাইট্রিক অ্যাসিড। ক্ষারীয় দ্রবণে লিটমাসের বর্ণ কিরূপ হয়? উত্তর দেখে নাও, নীল হয়। তারপরে প্রশ্ন সংকেত একটি মৃদু অ্যাসিডের নাম। উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। মনে রাখবে। অম্লরাজ কি বা রয়্যাল ওয়াটার কি? দেখো, 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে অম্লরাজ বা রয়্যাল ওয়াটার বা অ্যাকোয়ারিজিয়া হয়। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি? এরপরে প্রশ্ন মিউরেটিক অ্যাসিড কি? দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন একটি হাইড্রোজেন বিহীন অ্যাসিডের নাম। উত্তর বোরন ট্রাইফ্লুরাইড। এখানে কিন্তু হাইড্রোজেন নেই। রঞ্জন শিল্পে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড। দইতে কোন অ্যাসিড থাকে? উত্তর ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিড দ্রবণের ফেনলাফথ্যালিনের বর্ণ কিরূপ হয়? উত্তর বর্ণহীন। অ্যাসিড দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কিরূপ হয়? উত্তর গোলাপি লাল হয়। এরপরের চ্যাপ্টার শক্তি ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি। দেখে নাও কি কি করবে। প্রথম প্রশ্ন কার্য কাকে বলে? কিসের বা কিভাবে কার্যের পরিমাপ করা হয়? তারপরে প্রশ্ন কার্যহীন বল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন অনুভূমিক তলে একটি সুটকেস নিয়ে কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, সে কি কোনো কার্য করছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও করবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন বস্তুতে বল প্রযুক্ত হলেও কি কি অবস্থায় কোনো কার্য হয় না? করবে। বলের বিরুদ্ধে কার্য বা ঋণাত্মক কার্য বলতে কি বোঝায় বা কি বোঝো, উদাহরণসহ বুঝিয়ে দাও। করবে।
এক ব্যক্তির স্রোতের বিরুদ্ধে এমনভাবে সাঁতার কাটছে যে সে তীরভূমির সাপেক্ষে স্থির আছে। ওই ব্যক্তি কি কোনো কার্য করবে। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি, ওই এককের সংজ্ঞা দাও। আর্ক ও জুলের মধ্যে সম্পর্ক। দুটি ভেক্টর রাশির নাম লেখো যাদের গুণফল একটি স্কেলার রাশি, অথবা কার্য স্কেলার না ভেক্টর রাশি। কার্য কি ধরনের রাশি? উত্তর দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না। কৃতকার্য নির্ণয়ের গাণিতিক সূত্রটি দেখলে উত্তরটা। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক কি, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কি? দুটি এককে দেওয়া রয়েছে, দেখে নেবে। সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি? উত্তর দেখে নাও, একক গ্রাম সেমি। তারপরে প্রশ্ন, এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি? উত্তর দেখে নাও, কিগ্রা মিটার। তারপরের প্রশ্ন, কার্যের ব্যবহারিক এককের নাম কি? উত্তর দেখে নাও, জুল। তারপরে প্রশ্ন, 1 জুল সমান কত আর্গ? উত্তর দেখে নাও, 10⁷ আর্গ। কার্যের মাত্রা সংকেত লেখো। ml 2⁻²। দেখো, কৃতকার্য ক্ষমতার মধ্যে পার্থক্য করবে। এই পার্থক্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্ষমতার সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে ক্ষমতার পরম একক কি, ওই এককের সংজ্ঞা দাও, অথবা 1W ক্ষমতার সংজ্ঞা দাও। ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক। অশ্বক্ষমতা কাকে বলে? অশ্বক্ষমতা ওয়াটের মধ্যে সম্পর্ক। তারপরে প্রশ্ন, একটি যন্ত্রের ক্ষমতা 40 ওয়াট হলে 50 মিনিটে যন্ত্রটি কত পরিমাণ কার্য করবে? এই অঙ্কটা কিন্তু পড়ে যাবে ভালো করে, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই পেজে দেওয়া সমস্ত শর্ট কোশ্চেনগুলো করবে, যেগুলো হাইলাইট করা রয়েছে। 1 কিলোওয়াট সমান কত? ক্ষমতার মাত্রিক সংকেত কি? 1 kWh সমান কত জুল? অশ্বক্ষমতা কিলোওয়াটের মধ্যে সম্পর্ক। কোনো বস্তুর কার্যকর সামর্থ্যকে কি বলা হয়? এরপরে প্রশ্ন, স্থিতিশক্তির গতিশক্তিতে এবং গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের উদাহরণ দাও। করবে। স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে তুলনা, এটাও করবে, ঠিক আছে। এবং পার্থক্য, খুব সুন্দর করে পার্থক্য দেওয়া রয়েছে, 5-6টা পয়েন্ট করলেই হবে। তারপরে প্রশ্ন, কোনো বস্তু শক্তি ছাড়া ভরবেগ ও ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি? অর্থাৎ কোনো বস্তু শক্তি ছাড়া ভরবেগ এবং ভরবেগ ছাড়া শক্তি থাকতে পারে কি? করবে। যদি কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ ও বেগ দ্বিগুণ করা হয় তবে গতিশীল বস্তুর কিরূপ পরিবর্তন ঘটবে? লেখো। তারপরে প্রশ্নটি, হালকা একটি ভারী বস্তুর গতিশক্তির সমান, কোনটির ভরবেগ বেশি? দেখে নাও এর উত্তরটা। করবে। শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য। সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে শক্তির এককগুলো কি কি? যান্ত্রিক শক্তির সংজ্ঞা দাও। যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কি কি? বস্তুর স্থিতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। কিভাবে স্থিতিশক্তি পরিমাপ করা হয়? এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। কিভাবে গতিশক্তি পরিমাপ করা হয়? এরপরে প্রশ্ন, একটি বস্তুর ভর m এবং এর গতিশক্তি e, প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ p সমান √2mE। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতিটি প্রতিষ্ঠা করো। তারপরে প্রশ্ন, গতিবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে? করবে। অথবা কোনো বস্তুর বেগ 5 গুণ বৃদ্ধি পেলে তার গতিশক্তি কত গুণ বাড়বে? শক্তি কি ধরনের রাশি? শক্তির সিজিএস একক কি? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? এসআই পদ্ধতিতে শক্তির পরম এককের নাম কি? বস্তুর গতিশক্তি কিভাবে পরিমাপ করা হয়? হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন করবে। গতিশক্তি মাত্রিক সংকেত। m ভরে একটি বস্তুর গতিশক্তি e হলে ওর ভরবেগ কত? তীর ছোড়া হলে তীর কোথা থেকে গতিশক্তি পায়? করবে। আমি উত্তরগুলো পড়ছি না, হাইলাইট করে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করবে। তো তোমাদের এই হলো ভৌতবিজ্ঞানের সাজেশন। প্রশ্নগুলো অনেকটা বেশি মনে হচ্ছে, কিন্তু দেখবে বেশিরভাগ প্রশ্ন 2 নম্বরের কি 1 নম্বরের বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে তৈরি করো, প্রত্যেকেই পরীক্ষায় প্রশ্নগুলো কমন পাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।